নিশ্চিতভাবেই দেখুন আমরা চাই এবং আশা করছি যে আগামীকাল যেহেতু 16-17 বার প্রায় হিয়ারিং হয়ে গেছে, তাই চাই যে যত শীঘ্র সম্ভব ডিএ মামলার শুনানি হোক। এবং ডিএর মামলায় আমরা 6 বার জিতেছি, স্যাট হাইকোর্ট মিলে 6 বার জিতেছি, 3 বার রিভিউ করেছে, 3 বারই রাজ্য সরকার হেরেছে। অরিজিনাল অ্যাপ্লিকেশনে হেরেছে, 2 বার WPST হেরেছে, অরিজিনাল অ্যাপ্লিকেশন এগেনস্টেও রিভিউ করেছে, আরএ করেছে, হেরেছে। WPSTরও প্রতিটি জাজমেন্টের পরে রিভিউ করেছে, 2 বারই হেরেছে রাজ্য সরকার। ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে, প্রপার রুলস 2009 এর রুল 3 তে স্পষ্টত বর্ণিত রয়েছে। ক্যালকুলেশন কি হবে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে, আমি এর আগের দিন আপনাকে দেখিয়েছি। 1982 কে বেস ইয়ার ধরে ক্যালকুলেশন করে ডিএ পার্সেন্টেজ হিসেবে দিতে হবে, ফলে সেই অনুযায়ী দিতে হবে। রুলস আছে, আপেল্ড হয়েছে হাইকোর্টে, আপেল্ড হয়েছে স্যাটে, আমাদের যে কন্টেনশন ছিল সেটা অ্যাকসেপ্ট করেছে। ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে। এরপরে আর নতুন করে নতুন কিছু পাওয়ার জায়গা নেই। তারা শুধু একটাই কথা বলেন, এত হাজার কোটি টাকা আমাদের লাগবে। আসলে ওরা যেটা চান রাজ্য সরকার, যে বিষয়টিকে একটু প্রলম্বিত করে এই বিষয়টিকে একটু পিছিয়ে দিলে তারা বোধহয় রিলিফ পাবেন। এরা বোকার মতো ভাবছেন, যত পেছাবেন তত চাপ বাড়বে। আপনি যেটা 41,000 কোটি টাকা ছিল সেটা 42,000 কোটি টাকা হবে, তারপর 43,000 কোটি টাকা হবে, তারপর সেটা 45,000 কোটি টাকা হবে। কিন্তু আপনাকে নতুন করে যত পিছোতে থাকবেন তত আপনার চাপ বাড়বে। এই সহজ সত্যটা যত তাড়াতাড়ি বুঝে নেবেন ততই ভালো। দেখুন, আমরা আশা করছি সেটা হবে, তার কারণ এর আগেও জাস্টিস কারোল ছিলেন, তিনি এর আগেও এই এসএলপি কেন ডিসমিস করা হবে না এই মন্তব্য তিনি করেছিলেন। তার আদালতে মামলা হয়েছে, এর আগেও হয়েছে। আমরা আশা করছি যে মামলা আগামীকাল শুনানি হবে। দেখা যাক, আমরা আজকে যাব, আগামীকাল শুনানি হলে সেই শুনানিতে অংশগ্রহণ করবো। আমরা এর আগের দিনই আমরা অপোজ করেছিলাম, যখন রাজ্য সরকারের পক্ষ থেকে সময় নিতে চেয়েছিল এবং বিষয়টিকে তারা জুলাই মাসে রাখতে চেয়েছিল। আমরা অপোজ করেছিলাম একটাই কারণে, যে বারবার এই শুনানি পিছিয়ে যাচ্ছে। শুনানি পিছিয়ে গেলে আসলে কর্মচারীরা তাদের বঞ্চনার যে ইতিহাস সেটা দীর্ঘায়িত হয়। এ তো 2009 মোতাবেক দিতে হবে, আজকে 2025 সাল, এতগুলো বছর ধরে বঞ্চিত। আর কতটা দীর্ঘতর হবে এই বঞ্চনার ইতিহাস? তারা 6 বার জিতেছে, এসএলপি ডিসমিসড হয়ে গেলে আমরা যে কন্টেম্প প্রসিডিংস এখানে চলছে সে কন্টেম্প প্রসিডিংস চালাব এবং সেখানে যা বলা আছে আইন মোতাবেক দিয়ে দিতে হবে। সেটা তো দেখুন, চিফ জাস্টিস বিং মাস্টার অফ দ্য রোস্টার, সেটা তিনি ঠিক করেন। এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না। বিভিন্ন সময় এই ডিএ মামলা বিভিন্ন বিচারপতিরা শুনেছেন, সেটা হতেই পারে। ডিএর রোপার রুলস 2009 মোতাবেক যারা পরিচালিত হয়েছেন, রোপার রুলস 2009 মোতাবেক যারা বেতন পেতেন, তারা সেই হারেই পাবেন। ডিএ যে হারে ওই রোপার রুলস 2009 এর রুল 3 অনুযায়ী যেভাবে পাওয়া উচিত, ক্যালকুলেশন তো খুব সহজ। 1982 = 100 বেস ইয়ার ধরে 536 অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন করবেন। অন্য 5টা কর্মচারী যদি যারা রোপার রুলস 2009 অনুযায়ী যারা গভর্ন হবেন, তারা যে হারে পাবেন আপনিও সেই হারে পাবেন, যেই হন না কেন। যারা 2009 অনুযায়ী পরিচালিত হবেন তারা 2009 অনুযায়ীই পাবেন, এবং সেই টাকা যতটা টাকা পাননি তারা এরিয়ার হিসেবে সেই টাকাটা পাবেন, কারণ তারা বঞ্চিত হয়েছেন। মূল মামলাটাই তো সেটা, যে কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের AICPI অনুযায়ী ডিএ দেওয়া হচ্ছে না, তাদের বঞ্চনা করা হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছেন, তাই তারা মামলা করেছেন এবং সেটা তাদের দিতে হবে, এরিয়ার হিসেবে দিতে হবে। এই যে ওরা এক সময় এই যে বলছেন 41,000 কোটি টাকা, এটা হচ্ছে এরিয়ারের অ্যামাউন্ট, এ টাকা দিতে হবে, কারণ এটা কর্মচারীদের টাকা। এই টাকা তো তারা যখন বাজেট করেন, রাজ্য সরকার যখন বাজেট করেন, তখন বাজেটের 2টো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে স্থায়ী খরচ, একটা হচ্ছে অস্থায়ী খরচ। এই যে এগুলো তো স্থায়ী খরচ, যে কর্মচারীদের বেতন, এগুলো স্থায়ী খরচ। তা স্থায়ী খরচ যখন হিসাব করবেন তখন সেই অনুযায়ী কেন হিসাব করবেন না, যে রোপার রুলস 2009 মোতাবেক যে হারে দিয়ে দিতে হতো সেই হারটা যদি আপনি না হিসাব করেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি নিজেই ভুল হিসাব করেছেন।
স্থায়ী খরচ সবসময় স্থায়ী থাকে, কর্মচারীদের বেতন। এই স্থায়ী খরচটা আপনাকে আগে, সেই স্থায়ী খরচের হিসাবটা আগে করতে হয়। আপনার বাড়িতে আপনি ধরুন যে পরিমাণ আয় হয়, এবার ব্যয়টা কিভাবে করেন? যে খাওয়ার খরচটা স্থায়ী খরচ, চাল ডাল গ্যাস এইগুলোর খরচটা হচ্ছে স্থায়ী খরচ, আপনাকে খেতেই হবে বাঁচতে গেলে। না আপনি যদি সেই চাল ডাল না কিনে আপনি যদি বলেন না আগে সিনেমার টিকিট কিনবো, তো এই রাজ্য সরকারটা তো সেভাবে চলেছে, ওরা চাল ডাল কিনে বাদ দিয়ে আগে আগে সিনেমার টিকিট কিনেছে, মেলা খেলা করেছে, মেলা খেলায় খরচা করেছে, দিয়ে এখন গিয়ে বলছো 41,000 কোটি টাকা গল্প শোনাচ্ছ। চাল ডাল কেনা বাদ দিয়ে যদি তুমি সিনেমার টিকিট কিনো তাহলে যা হওয়ার তাই হবে। এই সরকারটা সেইভাবে চলেছে, চাল ডাল গ্যাস কেনা বাদ দিয়ে সিনেমার টিকিট আগে কিনে বসে আছে, সিনেমার টিকিট বারের খরচা এইসব করে বসে আছে। মেলা খেলাতে খরচা করা মানে ওই একটা পরিবারের ওই চাল ডাল কেনা বাদ দিয়ে ওই সিনেমার টিকিট কেনার মতো। ওনারা ভুল বুঝেছেন বা ভুল বলছেন, দুটোর মধ্যে একটা। রোপা রুলস 2009-এ কোথাও কেন্দ্রীয় সরকারের কথা বলা নেই। রোপা রুলস 2009-এ বলা আছে দিয়ে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। এই আইনটি তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। এই আইন তৈরির পিছনে যার সব থেকে বেশি মস্তিষ্ক ছিল তিনি হচ্ছেন অসীম দাশগুপ্ত, সেই সময়ের অর্থমন্ত্রী। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকারি কর্মচারীরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন। কেন্দ্রের কর্মচারী হলে তবেই পাবেন এটা বলা নেই। আসলে আইনটা না পড়ে বললে এটাই হয়। আইনটা কি লেখা আছে? আইনে লেখা আছে ডিএ হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে, 1982-কে বেস ইয়ার ধরে। এটা ক্যালকুলেশন, সিম্পল ম্যাথমেটিক্স। এখানে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসাবে পরিগণিত হওয়া বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুধু তাই না, বঙ্গভবন, ইউথ হোস্টেল, সেখানকার কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমহারে পান। কেন পান? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা সেটা কিন্তু পুরো ভারতবর্ষের জন্য একটাই। এটা কিভাবে ক্যালকুলেশন হয়? কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার উইদিন ব্র্যাকেট দেখবেন আইডাব্লিউ লেখা থাকে, সিপিআই উইদিন ব্র্যাকেট আইডাব্লিউ, আইডাব্লিউ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের যে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা আছে, সেগুলোতে কনজিউমার প্রাইস যে ইন্ডেক্স সেগুলোকে ক্যালকুলেশন করা হয় এবং এই প্রতি মাসে এই ডাটাটা বের হয়। গোটা ভারতবর্ষের একদম প্রতিটি রাজ্যের কতগুলো পয়েন্ট আছে, কতগুলো শহর আছে, সেখানে এই মূল্য বৃদ্ধি কতটা হচ্ছে সেটা হিসাব করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স করা হয়। সেটা সামেশন করে, সব রাজ্যের সামেশন করে এআইসিপিআই করা হয়। এই দিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, নট সিপিআই অনুযায়ী। পশ্চিমবঙ্গের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী না। পশ্চিমবঙ্গের কোন একটা শিলিগুড়ির বা দুর্গাপুরের, আসানসোলের বা কলকাতার কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে না। ওখানে এআইসিপিআই বলা আছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস মানে ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে এআইসিপিআই অনুযায়ী গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গার ইন্ডেক্স গুলোকে নিয়ে তার সামেশন করে যে এভারেজ হয়, এআইসিপিআই হয়, সেই এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। অনেকেই ভুল করেন, যা আইন আছে সেই আইন মোতাবেক দিতে হবে। আইনে ওটা লেখা আছে, সেই আইন মোতাবেক চাইছে। কর্মচারীরা নতুন কিছু চাইছে না, এই আইন মোতাবেক চাইছে। যারা তৃণমূল নেতা বা যা বলছেন তারা না বুঝে বলছেন। এআইসিপিআই অনুযায়ী দেওয়া আর কেন্দ্রীয় সরকারের কর্মচারী হওয়া দুটো এক জিনিস না। এখানকার হচ্ছে মূল পয়েন্টটা হচ্ছে এআইসিপিআই, ফলে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে। এইটাকে মিস করে যাচ্ছেন। ওরা অল ইন্ডিয়া মানেই ভাবেন যে হয়তো কেন্দ্রীয় সরকার। এআইসিপিআই অনুযায়ী দেওয়া মানে হচ্ছে ওইটার সামেশন করে যে এআইসিপিআই হয় সেটা অনুযায়ী দিতে হবে। প্রতি মাসেই এই ডাটা বের হয়, লেবার ব্যুরো প্রতি মাসে এই ডাটা বের করে।